বসে গেল পদ্মা সেতুর শেষ রোড স্ল্যাবও, দৃশ্যমান পুরো সড়কপথ। অক্টোবরে পিচ ঢালাই, নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে পুরো সেতুর কাজ, আশা সেতুমন্ত্রীর। গণটিকা ক্যাম্পেইন আর নয়, ভ্যাকসিন দেয়া হবে নিবন্ধনের মাধ্যমেই। ফেব্রুয়ারির মধ্যেই ৮ কোটি মানুষ পাবে টিকা। করোনার দাপট কমলেও রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত বাড়ছে। বরিশালের ঘটনায় সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভের বিবৃতির সঙ্গে একমত নন সচিবরা, বললেন মন্ত্রিপরিষদ সচিব। সমঝোতা বৈঠকের বিষয়ে মুখ খুলছেন না কেউই। এবং জাপানি 2 শিশু কার কাছে থাকবে, শ্বাসরুদ্ধকর শুনানি শেষে আদালতের আদেশ। আপাতত ভিকটিম সাপোর্ট সেন্টারে, সকালে মা, বিকেলে দেখা করতে পারবেন বাবা। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। স্বপ্ন পূরণের আরও কাছে পদ্মা সেতু, সব প্রতিকূলতা ছাপিয়ে বসে গেল শেষ রোড স্ল্যাব। রেলের পর এবার মাওয়া থেকে জাজিরা প্রান্ত সরাসরি যুক্ত হলো সড়ক পথে। যান চলাচলে এখন বাকি শুধু পিচ ঢালাই। মোট স্ল্যাব বসল 2917টি। 2019 সালের 19 মার্চ শুরু হয় এই কর্মযজ্ঞ। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। সোমবার ঘড়ির কাঁটায় ঠিক 10টা 12 বাজতেই 2FU33 নম্বর স্ল্যাবটি মা প্রান্তের 12 ও 13 নম্বর খুঁটির গ্যাপ পূর্ণ করে দেয়। এই মাহেন্দ্রক্ষণটিতে উপস্থিত ছিলেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক সহ সেতু সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেতুর এই মাইল ফলক অর্জনে খুশি সংশ্লিষ্টরা। ক্রেনের মাধ্যমে বসাই, তারপর আঠা লাগাই, গুলু জিএমপি লাগাই। শেষ স্ল্যাবটি আজকে বসেছে, এর জন্য সবাই আমরা আনন্দিত। আমাদের এখানে যারা লোকাল এমপ্লয়ার আছি, পদ্মা সেতুর কাজের জন্য আমরা খুবই গর্বিত। 42 ফুট চড়া স্প্যানের উপর তলায় 72 ফুট প্রস্থের 4 লেনের সড়ক পথ তৈরি শেষ হওয়াতে এখন বর্ষা মৌসুম কাটলেই শুরু হবে 100 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং। মূল যে ভিত আমাদের রোড স্ল্যাব, ইরেকশন, স্ট্রেসিং, গ্রাউটিং সব ক্রমানুযায়ী একের পর এক শেষ হয়ে গেছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে খুলে দেওয়ার জন্য দুর্বার গতিতে এগিয়ে চলেছে বহুমাত্রিক পদ্মা সেতুর বাস্তবায়নের কাজ। আরও এক ধাপ এগুলো দক্ষিণাঞ্চলের মানুষের আলোর দিশারি স্বপ্নের এই সেতুর কর্মযজ্ঞ। সবশেষ রোড স্ল্যাব বসে গেল, রেল পথের পর সড়ক পথের সরাসরি যোগাযোগের দ্বার খুলে গেল। 2020 সালের 31 জুলাই পদ্মার ভাঙনে 126টি রোড স্ল্যাব ও 192টি স্ট্যান্ডার বিলীন হয়ে যায়, তাই নতুন করে আবার তৈরি করতে হয়েছে। এর আগে 1312টি স্ট্যান্ডারের উপর বসেছে 2959টি রেল স্ল্যাব। সেতুতে গ্যাস পাইপলাইন বসানোর কাজও এগিয়ে চলেছে। পর্যায়ক্রমে রোড মার্কিং আর তার লাইটিং টাইটিং এর কাজগুলো হবে। আশা করছি 3 থেকে 4 মাসের মধ্যেই 2 লেয়ারে এটা কমপ্লিট করা সম্ভব হবে। সড়ক পথ তৈরিতে প্রায় 22 মিটার দীর্ঘ, 2.10 মিটার চওড়া, 84 মেট্রিক টন ওজনের 2917টি স্ল্যাব ব্যবহার করা হয়েছে। আর সময় লেগেছে 2 বছর 5 মাস 4 দিন। রোড স্ল্যাব বসে যাওয়ার পর মাওয়া থেকে এখন গাড়িতে চড়েই পদ্মা পাড়ি দিয়ে জাজিরায় যাওয়া যাচ্ছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে বলে আশা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। সেতুর সবশেষ স্ল্যাব বসে যাওয়ার পর সোমবার দুপুরে সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। এ সময় সেতুমন্ত্রী আরও জানান, অক্টোবরেই পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে। আগামী অক্টোবরের শেষের দিকে পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে, কারণ এখন বর্ষার জন্য পিচ ঢালাইয়ের কাজ হতে পারছে না। টার্গেটের মধ্যেই পদ্মা সেতু নির্মাণের কাজ শেষ করব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসের সোনালী ফসল পদ্মা সেতুর শুভ উদ্বোধন আগামী জুন মাসের মধ্যেই আমরা করব ইনশাল্লাহ। দেশে গণটিকাদান ক্যাম্পেইন আর হচ্ছে না, এখন থেকে নিবন্ধনের মাধ্যমেই দেয়া হবে ভ্যাকসিন। সোমবার দুপুরে মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফেব্রুয়ারির মধ্যেই 8 কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 10.5 কোটি নতুন টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
টিকা নিতে মানুষের আগ্রহ বহুগুণে বেড়েছে। কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়, কোথাও কোথাও ভোগান্তিরও সীমা নেই। অনেকে আবার নিবন্ধন করার 1 মাস পরও পাচ্ছেন না কাঙ্ক্ষিত SMS। এ অবস্থায় প্রত্যন্ত অঞ্চলে টিকা পৌঁছে দিতে সরকার চলতি মাসের 2য় সপ্তাহে ওয়ার্ড পর্যায়ে গণটিকা ক্যাম্পেইন পরিচালনা করলেও সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। এছাড়া 3.5 কোটি মানুষ নিবন্ধন করলেও টিকা নিশ্চিত হয়েছে 2 কোটির। ভ্যাকসিনের স্বল্পতা বিবেচনায় তাই গণটিকা কার্যক্রম চলবে না বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা গণ কথাটা হয়তো আগামীতে ব্যবহার আমরা করব না। আমাদের হাতে যখন যতটুকু টিকা আসবে এবং সেই টিকা দিয়ে যতগুলো লোককে দিতে পারবো অতগুলো লোককে আমরা ডাকবো। রেজিস্ট্রেশন ছাড়া তো হবে না। যারা নিবন্ধন করতে পারে না বা আমরা বলেছি যে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসবে, তারাও কিন্তু রেজিস্ট্রেশন করেই তাদেরকে টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেওয়া হয় 2 ডোজের মধ্যে সময় কমিয়ে আনার। কারিগরি দিক বিবেচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। 2টা ডোজ দিচ্ছি, সেটাও অনেক দেশে দেখা যাচ্ছে আরো কম সময়ে সেকেন্ড ডোজ দিচ্ছে। সেই বিষয়টাও বিবেচনা করার জন্য HPM বিশেষ ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। বৈঠক শেষে জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 3 কোটি সিনোফার্ম আর 7.5 কোটি সিনোভ্যাক টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশের 8 কোটি মানুষকে 2 ডোজ টিকা দেওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশে করোনায় মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একদিনে 117 জন মারা গেছেন। শনাক্তের হার 15%। সুস্থতার হার বেশি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরছে জনমনে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনার ভয়ঙ্কর শাসন থেকে কিছুটা মুক্তি মিলেছে। আহাজারি আর আর্তনাদে ভারী হওয়া হাসপাতালগুলোর পরিবেশ এখন বেশিরভাগ শান্ত। হাসপাতালগুলোর শয্যা ফাঁকা হলেও আইসিইউ নিয়ে সংকট কাটেনি। নতুন করে আক্রান্তদের বেশিরভাগই শ্বাসকষ্টে ভুগছেন। সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হাসপাতালসমূহে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, মারা গেছেন 40 জন। কোভিডের দানবীয়তা অনেকাংশে কমেছে চট্টগ্রামে, অঞ্চলটিতে প্রাণ হারিয়েছেন 29 জন। সিলেটে পরীক্ষার তুলনায় আক্রান্তের সংখ্যা কম হলেও মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। একদিনে 13 জন প্রাণ হারিয়েছেন। করোনায় খুলনা জেলায় 24 ঘন্টায় কোনো মৃত্যু হয়নি। অঞ্চলেও মৃত্যুহার নিম্নমুখী। বিভাগটিতে একদিনে 11 জন মারা গেছেন। বিপর্যস্ত রাজশাহী এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গত 2 মাসের ভয়াবহতার চিত্র এখন আর নেই। একদিনে 10 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগীর সংখ্যা কমেছে রংপুরেও, তবে মৃত্যুর মিছিল থামছে না। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 9 জন। পেশেন্টটার খুব খারাপ অবস্থা, আইসিইউতে আছে। বাবা আছে ভিতরে, বাবার অবস্থা অনেকটা ভালো। প্রাণঘাতী ভাইরাসের দাপট কমেছে ময়মনসিংহ, মারা গেছেন 4 জন। করোনা ইউনিটের একটু চাপ কম, আইসিইউতে একটু চাপটা বেশি। অপেক্ষা করতে করতে তো আসলে রোগীর অবস্থা খারাপই হয়ে যাইতেছে। বরিশালে মৃত্যুহার প্রায় শূন্যের কোটায়। 24 ঘন্টায় 1 জনের প্রাণ ঝরেছে। একক জেলা হিসেবে সর্বোচ্চ 9 জনের মৃত্যু হয়েছে কুমিল্লায়, আর কুষ্টিয়ায় মারা গেছেন 8 জন। লাবিব হাসান, সময় সংবাদ। করোনার দাপট কমতে শুরু করলেও রাজধানীতে বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। একদিনে 276 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শিগগিরই হাসপাতালে রোগী কমার কোনো লক্ষণও নেই। যদিও 1 সপ্তাহের মধ্যেই ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আসবে বলে দাবি করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। জরিপে যেসব এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেসব এলাকায় আলাদা করে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ জরিপ বলছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 26টি এলাকা ও দক্ষিণের 30টি ডেঙ্গুতে ঝুঁকিপূর্ণ। আক্রান্তের মধ্যে শিশুর সংখ্যা বেশি। শিশু হাসপাতালের তথ্য মতে গেল 2 মাসে 5 থেকে 18 বছর বয়সী আক্রান্তের হার 65%। 2 মাসেই ভর্তি হয়েছেন 365 জন, মারা গেছে 7 জন। শেষ 24 ঘন্টায় যোগ হয়েছে 11 জন। শুরুতে দক্ষিণ সিটির রোগী বেশি থাকলেও এখন উত্তর সিটি থেকে রোগী ভর্তি হচ্ছে বেশি। এদের অনেকেরই আবার আইসিইউ লাগছে। 10 দিন ছিল আইসিইউ। আইসিইউতে থাকার পরে তো গতকালকের থেকে আপনার ওই একটুখানি ভালো লাগতেছে। এই 11 দিন কোনো কিছু খান নাই। আর আব্বুর হয়েছিল ডেঙ্গু, আর বড় বোনের হয়েছিল ডেঙ্গু,
তাই বাসায় চিকিৎসা দিয়ে ভালো হয়ে গেছে, ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন শুরুতেই না বুঝতে পারায় গুরুতর অবস্থায় হাসপাতালে আসছেন। শিশু হাসপাতালে আর শয্যা খালি নেই। সময়টা তো অক্টোবর পর্যন্ত ইউজুয়ালি এই মৌসুমটা থাকে ডেঙ্গু রোগীদের, ডেঙ্গু মশার, সেই ক্ষেত্রে আশা করা যায় পরবর্তীতে আমরা কন্ট্রোলে আনতে পারবো, কিন্তু এখন বাড়তি। সোমবার সকালে উত্তর সিটির মেয়র জানালেন ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি নাগরিকদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমরা কম স্প্রে করছি তা কিন্তু না, আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি এই অগাস্টের ভিতরেই এটা নিয়ন্ত্রণে আসবে, আমরা সেটা আশা করি এবং সেভাবে কিন্তু কাজ কিন্তু করে যাচ্ছে। ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। নারায়ণগঞ্জে বন্ধই করা যাচ্ছে না তিতাসের চুরি। একটি কারখানাতেই ৬ কোটি টাকার গ্যাসের অবৈধ ব্যবহার, কাটা হলো ২ শতাধিক লাইন। বরিশালে হামলা ও সংঘর্ষের ঘটনায় প্রশাসনের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের বিবৃতির সঙ্গে সচিবসহ প্রশাসনের কর্মকর্তারা একমত নন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে তিনি আরও বলেন, তাদের দেয়া বিবৃতির ভাষা ঠিক ছিল না। বঙ্গবন্ধু এভিনিউতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বরিশালের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই প্রেক্ষিতে গত ১৯ আগস্ট বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া ইউএনএর পক্ষ নিয়ে মেয়র সাদিক আবদুল্লাহর শাস্তি দাবি করে তার সম্পর্কে নানা নেতিবাচক মন্তব্য করা হয়। অ্যাসোসিয়েশনের ওই বিবৃতি নিয়ে নানা মহলে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। এমন অবস্থায় সোমবার সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বরিশালের নগর প্রশাসন ও জেলা প্রশাসনের মধ্যে দ্বন্দ্বের জেরে সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতির ভাষা সঠিক ছিল না। এমন বিবৃতির সঙ্গে একমত নন সবাই। যারা ছিলেন বা অন্যান্য কর্মকর্তারা তারা সবাই এই বিবৃতির সাথে দ্বিমত পোষণ করছে এবং এই ল্যাঙ্গুয়েজ এটা হওয়া উচিত ছিল না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও যারা ছিল তারাও এগ্রি করে গেছে। এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বরিশালের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করেছে বলেও জানান মন্ত্রী। এই বরিশালের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিজেদের দায়িত্ব যেটা সেটা পালন করেছে। রাজনীতিবিদরা রাজনীতি করেন, তাদের সঙ্গে যে ভুল বোঝাবুঝি হতেই পারে, সেই নিয়ে তারা যে সভা করেছে এটা সবসময় হয়ে থাকে। এমন ঘটনা রাজনীতি ও প্রশাসনের মাঝে দূরত্ব তৈরি করবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বরিশালের প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমঝোতার বিষয়ে মুখ খুলছেন না কেউই। তবে বিভাগীয় কমিশনারের আহ্বানে সিটি মেয়রের উপস্থিতিতে বৈঠকের খবরে স্বস্তি ফিরেছে জনমনে। এদিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি জানিয়েছেন, মামলা প্রত্যাহার সহ পুরো বিষয় নিষ্পত্তি হতে সময় লাগবে আরও কিছুদিন। পরিস্থিতি শান্ত রাখতে তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালে সংঘর্ষের ঘটনায় প্রশাসন ও সিটি কর্পোরেশনের চলমান দ্বন্দ্ব নিরসনে রোববার রাতে বিভাগীয় কমিশনারের আহ্বানে সিটি মেয়রের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভুল বোঝাবুঝি ভুলে বরিশাল নগরের উন্নয়নে উভয় পক্ষ একমত হয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সিটি কর্পোরেশন। তবে এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কেউ কিছু না জানালেও পুলিশ বলছে, নগরে শান্তি বজায় রাখতে তৎপর আছেন তারা। আমরা সবাই এই বরিশালের ভালো চাই, বরিশালের সুন্দর আইন শৃঙ্খলা চাই, বরিশালের উন্নয়ন চাই, যাতে সামনের দিনগুলোতে আমরা সবাই আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখতে পারি, পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে পারি, সেই রকমই একটি উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক রাজনৈতিক দ্বন্দ্ব কাটিয়ে সমঝোতায় পৌঁছানোর খবরে নগরবাসী স্বস্তি জানিয়েছেন। তাদের উভয় পক্ষ সেখানে বসছে এবং সেখান থেকে একটা আমরা মনে করি সুষ্ঠু একটা সমাধান বের হয়ে আসবে। সমঝোতাটা হলো এতে বরিশালবাসী অনেক খুশি, আমরাও খুব খুশি আর আনন্দিত। তারা সবাই সকল ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবে, যাতে শহরের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। কি সমঝোতা হয়েছে, কিভাবে সমঝোতা হলো, কি ঘটবে নগরবাসীর জন্য, এটা কিন্তু কেউ মুখ খুলছে না। তবে আমরা প্রত্যাশা করি যে ওখানে যে আলাপ আলোচনা হয়েছে তা প্রকাশ হোক, সাধারণ মানুষ এটা জানুক। এদিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি বলছেন, সমস্যা সমাধানে আলোচনা শুরু হয়েছে, মামলা প্রত্যাহারের প্রক্রিয়া সময় সাপেক্ষ। মামলার ব্যাপারে সেভাবে আলোচনা হয়েছে, সেখানে তারা বলেছেন মামলা তাদেরকে দায়েরকৃত মামলা দুটো তা অনতিবিলম্বে প্রত্যাহার করে নেবেন
সেক্ষেত্রে আইনগত কিছু ব্যাপার আছে, সেটাই করতে হয়তো কিছুদিন সময় লাগবে। জাপানি নারীর 2 শিশু নিয়ে জটিল সমীকরণ। মায়ের আইনজীবীর দাবি তারা থাকবে জাপান দূতাবাসের তত্ত্বাবধানে। বাবা মা উভয়ই পারবেন দেখা করতে। বাবার আইনজীবী তা মানতে নারাজ। তার দাবি শিশু দুটি থাকবে বাবার কাছেই, চাইলে মা এসে দেখা করবেন। শ্বাসরুদ্ধকর শুনানি শেষে আদালতের আদেশ, বাবা মা কারো কাছে নয়, আপাতত শিশুরা থাকবে ভিকটিম সাপোর্ট সেন্টারে। শ্বাসরুদ্ধকর, টানটান উত্তেজনা, যুক্তি পাল্টা যুক্তি। জাপানি নারীর 2 মেয়ে শিশু কার কাছে থাকবে তা নিয়ে টানা 1.5 ঘন্টা চলে শুনানি। ছাড় দিতে নারাজ বাবা মা দুপক্ষই। মায়ের আইনজীবীর প্রস্তাব, শিশুরা থাকবেন জাপানি দূতাবাসে, মা বাবা দুজনেই দেখা করতে পারবেন সেখানে। মাই হলো কন্যা সন্তানদের ধারণ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযুক্ত ব্যক্তি। পাল্টা প্রস্তাব বাবার আইনজীবীর। তারা বলছেন 2 মেয়ে থাকবে বাবার কাছেই, মা দেখা করতে চাইলে সে ব্যবস্থা করে দেয়া হবে। সবসময় যে মার ভূমিকা বাচ্চাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয়, সেটা কিন্তু অনেক সময় না। এভাবে এগিয়ে যেতে থাকে মামলার শুনানি। ভাবনায় পড়ে যান দেশের উচ্চ আদালত। পরে জানানো হয় বাবা মা কারো কাছে নয়, শিশুরা থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে। 31শে অগাস্ট পর্যন্ত এই কন্যা সন্তানরা থাকবেন ভিকটিম সাপোর্ট সেন্টারে। এই সময়টাতে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত মা তাদের সাথে সময় কাটাবেন এবং বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত বাবা তাদের সঙ্গে সময় কাটাবেন। 7 মাসে আমি মাত্র 3 বার সন্তানদের মুখ দেখতে পেরেছি। আজ আদালতের আদেশের পর আমি সন্তানদের দেখতে পাবো, সময় কাটাতে পারবো। আমি সন্তোষ প্রকাশ করছি। রোববার রাতে 2 শিশুকে হেফাজতে নেয় সিআইডি। এখন তারা রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন। জাপানি নাগরিক এরিকোকে বিয়ে করেন বাংলাদেশি ইমরান। 12 বছরের সংসারে তাদের রয়েছে 3টি কন্যা সন্তান। এবছর 2 সন্তানকে নিয়ে বাংলাদেশে আসেন বাবা। মাও জাপান থেকে বাংলাদেশে এসে সন্তানদের হেফাজতে নিতে মামলা করেন। এ নিয়ে শুরু হয় বন্ধুপ্রতিম 2 দেশের 2 নাগরিকের পারিবারিক দ্বন্দ্ব। আর এ দ্বন্দ্বের কারণে যে শিশুরা বাবা মা ছাড়া কখনো থাকেনি, তাদের রাতের বেলায় থাকতে হচ্ছে ভিকটিম সাপোর্ট সেন্টারে একেবারে অপরিচিত মানুষের মাঝে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 35 বারের মতো পেছালো বেগম জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানি। পরবর্তী তারিখ আগামী 16 নভেম্বর ধার্য করেছেন ঢাকার 3 নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেন। এদিকে বিএনপি নেত্রীর জন্মদিন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফের পেছালো গ্যাটকো দুর্নীতির মামলার অভিযোগ গঠনের শুনানি। এর আগেও 34 বার পেছায় বিএনপি নেত্রীর বিরুদ্ধে দুদকের করা এই মামলার অভিযোগ গঠনের শুনানি। এবার পেছানোর কারণ হিসেবে বলা হয় করোনা মহামারীর কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় এই অভিযোগ গঠন সম্ভব হয়নি। দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী 2007 সালের 2রা সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সহ 13 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরদিনই খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়। পরের বছর 13 মে খালেদা জিয়া সহ 24 জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয় যোগসাজশের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের 14,56,616 টাকার ক্ষতি করেছেন। এদিকে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন বেগম জিয়ার জন্মদিন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে অনেক কটূক্তি করছেন, বাজে কথা বলছেন, রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত কথা বলছেন। এটা ওনারা করেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে এত কথা বলার কিছু আছে বলে আমি মনে করি না। করোনা মোকাবেলা সহ সকল ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের অবিলম্বে সকল ব্যর্থতা মাথায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিত। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সিলেট 3 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী 4 সেপ্টেম্বর। সোমবার দুপুরে ইসি সচিবালয়ে কমিশন সভা শেষে কথা জানান নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার। তিনি জানান নির্বাচনের আগে 1 সেপ্টেম্বর সকাল 8টা থেকে মাত্র 24 ঘন্টা প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা।
সিলেট 3-0 আসনের যে স্থগিত নির্বাচনটি আগামী 4/9/2021 তারিখে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। কমিশনার বৃন্দ একটা সিদ্ধান্ত নিয়েছেন এইভাবে যে এই ডিসেম্বরের মধ্যে আমাদের যে ইউনিয়ন পরিষদ, তারপরে জেলা পরিষদ এবং নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সহ অন্যান্য যদি উপজেলা পরিষদের কোনো উপনির্বাচন থেকে থাকে যারা মারা গেছেন, এগুলো ডিসেম্বরের মধ্যে করে ফেলবেন। প্রবাসের সময় আরও থাকছে, অক্টোবরে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে চূড়ায় উঠতে পারে সংক্রমণ। সবচেয়ে বেশি শিশুদের আক্রান্তের সংখ্যা। টিকার আওতায় না আসায় দেশের 80% রেল ইঞ্জিনের মেয়াদ পেরিয়েছে বহু আগেই। বহরে আছে 70 বছরের পুরানো ইঞ্জিনও। ঝুঁকিপূর্ণ ইঞ্জিনের কারণে বাড়ছে ট্রেন দুর্ঘটনা। মন্ত্রীও মানছেন এসব অভিযোগ। জানালেন সংকট সমাধানে নেওয়া হয়েছে প্রকল্প। পাভেল আমিনের ক্যামেরায় নাজমুল সালেহির প্রতিবেদন। মনে করেন সবকিছু ঠিকঠাক নাই, আমাদেরকে জীবন বাজি রেখে চলতে হয়। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা ট্রেন চালকই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ইঞ্জিনে ট্রেনের গতি নিয়ন্ত্রণের 3টি যন্ত্রের একটি ডেডম্যান ফুট প্যাডেল, যা একেবারেই বিকল। ঠিকমতো কাজ করে না হ্যান্ড ব্রেকও। গতি সামলানোর অন্যান্য গুরুত্বপূর্ণ ইলেকট্রিক ডিভাইসেরও সবগুলোই বিকল। অনেক ইঞ্জিনেই দেখা যায় চাকার ব্রেক বেঁধে রাখা হয়েছে সাধারণ বেড়া বাঁধার তার দিয়ে। বাইরের যন্ত্রাংশগুলো মরিচা ধরে ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ, তারপরে চলতেছে। ইঞ্জিন নিয়ে বের হন, ভয় লাগে না? ভয় তো লাগে, স্বাভাবিক। বুঝেনি তো, পার্টসের অনেক সমস্যা থাকতে পারে। কমলাপুর ইঞ্জিন মেরামত লোকোশেডে প্রতিদিনই বাড়ছে বিকল ইঞ্জিনের সংখ্যা। মেকানিকরা বলছেন 80% ইঞ্জিনেরই মেয়াদ ফুরিয়ে গেছে অনেক আগে। পুরানো ইঞ্জিনের যন্ত্রাংশও এখন আর পাওয়া যায় না। মন্ত্রীও স্বীকার করছেন ইঞ্জিন সংকটের কথা। বলছেন নিরাপদ রেল ব্যবস্থা গড়তে নেওয়া হয়েছে প্রকল্প। ইতিমধ্যেই 16টা চলে এসছে, আরও প্রায় 70টা লোকোমোটিভ আমাদের পাইপ লাইনে আছে। লোকোমোটিভের কোনো প্রবলেম হয়তো এইগুলো আসলে প্রাথমিক অবস্থা এখন থাকবে না। যাত্রী সেবার মান বাড়াতে আরও বেশি ইঞ্জিন দরকার বলে মনে করেন সংশ্লিষ্ট অফিসাররা। গত 10 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 46,000 কোটি টাকা। তবুও 80% মেয়াদ উত্তীর্ণ আর ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়ে চলছে ট্রেন। বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যার সমাধান না করে বড় বড় প্রকল্প নিতে আগ্রহ বেশি রেল কর্তাদের। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। অবৈধ গ্যাস সংযোগ কেটে দিয়ে মামলা করলেও নারায়ণগঞ্জে বন্ধ হচ্ছে না তিতাসের গ্যাস চুরি। কেবল একটি কারখানায় মাসে 10 লাখ টাকা করে 5 বছরে 6 কোটি টাকার গ্যাস ব্যবহার করেছে বলে দাবি কর্তৃপক্ষের। স্থানীয়দের অভিযোগ, অবৈধ সংযোগ দিতে তিতাসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী জড়িত। সোমবার 2,500-এ 200টিরও বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। স্বাগত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু হয় 2,500-এর কালীবাড়ি বাজার এলাকার ভুইয়া প্রিন্টিং নামের একটি ডাইং কারখানা থেকে। তিতাসের কর্মকর্তাদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মালিকপক্ষ গ্যাস সংযোগ অবৈধভাবে নিয়ে গত 5-6 বছর ধরে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে। এটা অবৈধভাবে এখান থেকে সে গ্যাস ব্যবহার করতেছে। কেন্দ্রীয় ভিজিল্যান্স, আমাদের লোকাল অফিস এবং আমরা সবাই এখানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাই এবং তার সংযোগটা আমি বিচ্ছিন্ন করি। একই এলাকায় সাইনবোর্ডবিহীন একটি গার্মেন্টস কারখানায় অভিযানের আগেই মালিক কর্মচারীরা পালিয়ে যায়। এখানেও পাওয়া যায় গ্যাসের অবৈধ লাইন। স্থানীয়দের অভিযোগ, তিতাসের কর্মকর্তা কর্মচারীরাই এতে জড়িত। তিতাস কর্মকর্তা জানান, শুধুমাত্র একটি কারখানাতেই প্রতিদিন 80,000 ঘনফুট গ্যাস চুরি হতো, যার মূল্য প্রায় 10 লাখ টাকা। আমরা জানতে পারছি যে এটা অবৈধভাবে এখান থেকে সে গ্যাস ব্যবহার করতেছে। অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাই এবং তার সংযোগটা আমি বিচ্ছিন্ন করি। যিনি ব্যবহার করেছেন অবৈধভাবে তার বিরুদ্ধে তো ব্যবস্থা হবেই, এবং যদি তিতাসের লোক থাকে আমরা তদন্ত সাপেক্ষে কারো যদি পাই অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। জেলা জুড়ে গ্যাসের কয়েক লাখ অবৈধ ব্যবহারকারী রয়েছে বলে জানায় তিতাস কর্তৃপক্ষ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নরসিংদীতে ভুয়া গ্রেফতারি পরোয়ানায় 4 দিন জেল খাটলেন এক বৃদ্ধ। এ ঘটনায় জড়িত পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা। আইনজীবীরা বলছেন, আসামি গ্রেফতারের আগে ভালো করে যাচাই বাছাই করা হলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না। শফিক মিয়ার তোলা ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট।
গত বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর তারাকান্দি গ্রামের ৬৫ বছরের বৃদ্ধ কৃষক আব্দুর রশিদের বাড়িতে হাজির হন মনোহরদী থানার এসআই ওমর ফারুক। ঢাকার সিএমএম আদালতে একটি মামলায় পরোয়ানা রয়েছে বলে তাকে জানায় পুলিশ। কৃষক আব্দুর রশিদ কোনোদিন ঢাকা যাননি এবং তার বিরুদ্ধে কোনো মামলা নেই জানিয়ে আকুতি করলেও কোনো যাচাই বাছাই ছাড়াই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। পরিবারের পক্ষ থেকে ঢাকার সিএমএম আদালতে খোঁজ নিয়ে জানা যায় গ্রেপ্তারি পরোয়ানাটি ভুয়া, হদিস মেলেনি মামলারও। বিষয়টি আইনজীবীর মাধ্যমে আদালতে জানালে বৃদ্ধকে মুক্তির আদেশ দেন বিচারক। বিনা অপরাধে 4 দিন পর মুক্তি পান আব্দুর রশিদ। আমার জীবনে কোনো মামলা মহন্তমা নাই, কেন মিথ্যা অভিযোগ দিয়া আমাকে হেরানি ফেরাসানি করলো। সরকারের কাছে সঠিক বিচার চাই। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পরিবারের। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। কোনো যাচাই বাছাই না করে সম্পূর্ণ ভুয়া একটি গ্রেফতারি পরোয়ানা দিয়ে একজন নিরীহ মানুষকে 4 দিন যাবৎ জেল হাজতে আটকে রেখেছে। কিভাবে হলো এটা উদ্ঘাটন করার জন্য আর এটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। আইনজীবীরা বলছেন ভুয়া পরোয়ানা রোধে 2020 সালে 7টি নির্দেশনা দেন উচ্চ আদালত। রেগুলার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বাইপাস করে কোথাও থেকে সিল, স্বাক্ষর, গ্রেপ্তারি পরোয়ানার যে কাগজ, সেগুলোকে কোথাও থেকে সামহাউকে কালেক্ট করেছে। যেভাবে জালিয়াতি হচ্ছে সেটাকে রোধ করার জন্য নতুন আরো চিন্তা ভাবনা, গবেষণা করা থাকা উচিত। তবে পুলিশ বলছে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করাই তাদের কাজ। ওয়ারেন্ট ইস্যুর একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। কোনো আপডেট থাকলে অবশ্যই আমরা জানাবো। ঘটনা তদন্তে ঢাকা সিএমএম আদালতের জড়িত অসাধু আইনজীবী ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী পরিবারের। সময় সংবাদ, নরসিংদী। ফ্রান্সের সরকারের দেয়া বিধিনিষেধ মেনে সীমিত পরিসরে গ্রীষ্মকালীন অনুষ্ঠান আয়োজন করছেন প্রবাসীরা। করোনাকালীন মানসিক অবসাদ দূর করতেই এমন আয়োজন। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফর রহমান বাবু। প্রতিবছর ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির আয়োজনে গ্রীষ্ম মৌসুমে নানা অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকলেও করোনা সংকট শুরু হওয়ার পর তা অনেকটাই সীমিত হয়ে এসেছে। সরকারের দেয়া নানা বিধিনিষেধ মেনেই এখন এই অনুষ্ঠানগুলো আয়োজন হয়ে থাকে। দেশীয় খাবারের পাশাপাশি শিশু কিশোরদের জন্য নানা আয়োজন থাকে এই অনুষ্ঠানগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন এই অনুষ্ঠানগুলো তাদের মানসিক অবসাদ যেমন কিছুটা দূর করে, তেমনি শিশু কিশোররাও আনন্দ পায় এতে উপস্থিত হয়ে। এই বছর আমরা স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আমরা এই লাকন্ন পার্কে প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে ফ্রান্স বরিশাল বিভাগীয় কমিউনিটির উদ্যোগে একটি পারিবারিক মিলন মেলা এবং ঈদ পুনর্মিলনের আয়োজন করেছি। দীর্ঘদিন যাবৎ ঘরবন্দি অবস্থায় ছিলাম, বাচ্চারা অনেক বোর ছিল, তো এখানে বরিশালের আয়োজনে ছোট্ট একটি পিকনিকে আমরা সবাই মিলিত হলাম। খুব আনন্দ হচ্ছে, যদিও অনেক বিধিনিষেধ এখন নেই, একটু স্থগিত করা হয়েছে, তারপর সব মিলে আমরা অনেক এনজয় করছি। আমাদের সন্তান আগামী ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের কৃষ্টি কালচার ধরে রাখতে পারে এবং যেটা অব্যাহত থাকে, তো যার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস। দীর্ঘ করোনা সংকট মানুষের মনের মধ্যে বড় একটি প্রভাব ফেলছে, যা থেকে তৈরি হচ্ছে মানসিক অবসাদের। তবে এ ধরনের অনুষ্ঠানের বিনোদন কিছুটা হলেও প্রবাসী বাংলাদেশিদের সে মানসিক অবসাদ দূর করছে। মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ, প্যারিস। বিদেশে বাংলাদেশি দূতাবাসের সেবা নিয়ে প্রবাসীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পশ্চিমা দেশগুলোতে সেবার মান কিছুটা ভালো হলেও মধ্যপ্রাচ্যে থাকা লাখ লাখ প্রবাসী নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। দূতাবাসের সেবার মানের ঘাটতি স্বীকার করে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, মান বাড়ানোর সঙ্গে সঙ্গে দূতাবাসের সংখ্যাও বাড়ানো হচ্ছে। সাতিলা শারমিনের রিপোর্টে বিস্তারিত। আমরা যখন যাই তখন গিয়ে কিন্তু সেবা সঠিক মতো পাই না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় লাইনের মধ্যে। প্র্যাকটিক্যালি স্বচক্ষে না দেখলে এই যারা ভুগতেছে তাদের এই বিষয়টা অনুধাবন করা যাবে না। মধ্যপ্রাচ্য শুধু নয়, ইউরোপের দেশ ইতালিতে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও অভিযোগের শেষ নেই। অবৈধ উপায় বা তথ্য গোপন করে যারা এসব দেশে পৌঁছান তারা পড়েন ভয়াবহ পাসপোর্ট জটিলতায়। অন্য যত শহর আছে, শহরের সবচেয়ে বেশি অসুবিধা আছে আমরা এই পাসপোর্টটা যদি আরো দ্রুত বেগে পাই তাহলে আমাদের প্রবাসীদের জন্য একটু উত্তম হইতো। যদিও ইউরোপের অন্যান্য দেশ বা যুক্তরাষ্ট্রের চিত্র আবার কিছুটা ভিন্ন। যে সমস্ত আমরা গত 30 বছরে দূতাবাসে যে সমস্ত সমস্যা ভুগতাম, এখন সেই সমস্ত সমস্যা নাই। বিভিন্ন কাজে যাওয়ার পরে অনেক উপকৃত হয়েছি, মানে ওদের সেবার মান অনেক সন্তুষ্ট। দূতাবাসের সেবার মান নিয়ে ঘাটতি স্বীকার করে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সময় সংবাদকে জানান, মানসম্মত সেবা দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এইভাবে তো অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ নিয়েছি। 24 আওয়ার্স
হটলাইন, আমরা একটা অ্যাপস তৈরি করছি এবং এটি যে কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, অসুবিধা আছে, কিন্তু আস্তে আস্তে আগের থেকে অনেক অনেক উন্নত হচ্ছে। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সেবা ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করতে পারলেই মিলবে কাঙ্ক্ষিত মান। প্রতিটি জায়গায় সবসময় যে মিশন থাকা দরকার তা না, বরং প্রতিটি জায়গায় বাংলাদেশি যারা আছেন তাদের আমরা কিভাবে কাজে লাগাতে পারছি সেটা দেখা দরকার। অন্য কথায় ডায়াসপোরা যেটা আছে সেই ডায়াসপোরাকে ব্যবহার করা, বড় আকারে হাব তৈরি করা। করোনাকালেও প্রবাসী শ্রমিকরা রেমিটেন্স পাঠিয়ে সচল রেখেছে দেশের অর্থনীতির চাকা, আর তাই এই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এবার জলবায়ু পরিবর্তন ইস্যুতে সোচ্চার উন্নত বিশ্বের সাধারণ নাগরিকরাও। বিশ্বের ধনী দেশগুলোর জোট G20-র এক জরিপের ৮০% মানুষ মনে করেন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। চলতি বছরের অক্টোবরে ইতালির রোমে শুরু হচ্ছে G20 সম্মেলন। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্টে বিস্তারিত। চলতি বছরের অক্টোবর মাসে ইতালির রাজধানী রোমে শুরু হচ্ছে উন্নত দেশগুলোর জোট G20 সম্মেলন। এর আগে আলোচনার বিষয়বস্তু নির্ধারণে একটি জরিপ করেছে G20। ইতালি, যুক্তরাজ্য সহ 20টি দেশের উপর চালানো এই জরিপের প্রায় 80% মানুষ এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলাকে প্রধান এজেন্ডা নির্ধারণের পক্ষে মত দিয়েছে। ইতালির প্রতি 10 জনের 9 জনই জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে আলোচনার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দাবি তুলেছেন সরকারের উপর। আমি চাই আমাদের সরকার পরিবেশকে নিয়ে বেশি গুরুত্ব আরোপ করুক, সবকিছু সবুজ করে গড়ে তুলুক, অন্যথায় সব ধ্বংস হয়ে যাবে। প্রতিটা দেশে সরকার এই সম্বন্ধে একটু দায়িত্ব নেওয়া উচিত, তত তাড়াতাড়ি সম্ভব এটার সম্বন্ধে একটু ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে সম্প্রতি জার্মানি, চীন ও ভারতে অতিবন্যা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, গ্রিস, ব্রাজিল, তুরস্ক, আলজেরিয়া, কানাডা ও অস্ট্রেলিয়ার দাবানলের মূল কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্টি বলে নিশ্চিত করেছেন গবেষণা প্রতিষ্ঠান। অতিরিক্ত কার্বন নিঃসরণের প্রভাবে এই সকল সংকট সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদরা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। শুধু কলকাতায় নয়, ভারতে এই প্রথম একসাথে 4 জন নারী পুরোহিত দুর্গাপূজা করবেন। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর রীতিমতো ভাইরাল হয়েছে। রোববার রাখি পূর্ণিমার পূর্ণতিথিতে কলকাতার সেই 66 পল্লীর দুর্গাপূজার রীতি অনুযায়ী খুঁটি পূজায় উপস্থিত ছিলেন 4 নারী পুরোহিত। তাদের সঙ্গে কথা বলেছে সময় সংবাদের কলকাতা ব্যুরো। বিশ্বজিৎ দাসের ক্যামেরার সেই খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। যেখানে ঋতুমতী হলে মন্দিরের প্রবেশ নিষেধ নারীদের, আর সেখানে পুজোর পুরো আয়োজনে থাকবেন নারীরা। দক্ষিণ কলকাতার রাসবিহারীর এই 66 পল্লীর পুজো মণ্ডপ জুড়ে দেখা যাবে নারীদের আধিপত্য। কলকাতার দক্ষিণের যে কয়েকটি বারোয়ারি পুজো হয় তাদের মধ্যে ব্যতিক্রমী পুজোর জন্য নজর কাড়ে রাসবিহারীর 66 পল্লীর এই দুর্গাপুজো। এবার শুধু ব্যতিক্রম বললে ভুল হবে। করোনা আবহে 4 নারী পুরোহিতকে দিয়ে দেবী পুজোর আয়োজন করে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন আয়োজকরা। রোববার রাখি পূর্ণিমার মাঙ্গলিক তিথিতে এখানে আয়োজন করা হয় এর খুঁটি পুজোর, আর সেই পুজো করেন এই 4 নারী পুরোহিত। নারীদের হাতেই এবার পূজিত হবেন দেবী দুর্গা। এতে নারীদের মনোবল আরও বাড়বে বলেই বিশ্বাস করেন নারী পুরোহিতরা। আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে ভুল ভাবনাটাকে ভেঙে দিয়ে সঠিক একটা ভাবনা নিয়ে আসা। মানুষের মধ্যে ঈশ্বরের বাস। আমরাও আজকে এই যে আরাধনা করলাম, নিজের ভেতরের ঈশ্বরকেই কিন্তু আরাধনা করলাম। আমরা চাই সব মেয়েরা এগিয়ে আসুক, শুধু ঘরের মধ্যে আটকে না রেখে নিজেদের ইচ্ছে, নিজেদের প্রার্থনা, নিজেদের সব কিছুকে তারা মেলে ধরুক। ওনারা রাজি ছিলেন না, শেষে উনি রাজি হন এপ্রিল মাসে। আমি মনে করি এটা কাইন্ড অফ ওমেন এম্পাওয়ারমেন্ট। বছর 2 আগে একটি বাংলা চলচ্চিত্রে এভাবেই নারী পুরোহিতের কাহিনী দেখানো হয়েছিল, জানিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল সব জায়গায়। সেই চলচ্চিত্রে পুরোহিতের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী। এদিন কথা হয় তার সাথেও। বাস্তব জীবনে মহিলা পুরোহিত দুর্গাপুজো দেবে, মায়ের আরাধনা করতে পারবে এবং সেটা মানুষ আপন করে নিয়েছে, মেনে নিয়েছে। এটা আমাদের সবার জন্য অনেক বড় পাওয়া।
ভারতের যে কোনো শহর থেকে নারীদের ব্যক্তি স্বাধীনতা ও নিরাপত্তায় এগিয়ে রয়েছে কবিগুরুর শহর কলকাতা। আগে আংশিকভাবে নারীদের পুজোর কাজে আনা হলেও এবার পুরোপুরিভাবে দেবী পুজোয় নারী শক্তির আবির্ভাব। ফের শিরোনামে উঠে এলো শহর কলকাতা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সাগরকন্যার দেশ পর্তুগালের দৃষ্টিনন্দন সৈকতগুলোর পরতে পরতে রয়েছে সৌন্দর্য। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর তেমনই একটি সমুদ্র সৈকত রিবেইরো দো কাভালো। সিসিমব্রা অঞ্চলের এই সৈকতটি ভ্রমণেও রয়েছে রোমাঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। দুপাশে বিস্তীর্ণ সবুজের বুক চিরে পথটি ফের মিলিয়ে গেছে সবুজে। সেখান থেকেই সাগর আর আকাশের মিতালি। দূরে সুউচ্চ পাহাড় সেই সৌন্দর্যকে করেছে আরো মোহনীয়। রাজধানী লিসবনের অদূরে সিসিমব্রার সমুদ্র সৈকতগুলোর প্রবেশ পথেই পর্যটকরা উপভোগ করেন এমন চোখ জুড়ানো দৃশ্য। সিসিমব্রার দৃষ্টিনন্দন সৈকতগুলোর একটি রিবেইরো দো কাভালো। স্বচ্ছ জলরাশি আর প্রবালের মেলবন্ধনের এমন দৃশ্য দেখে যে কেউ সেলুলয়েডের ছবির দৃশ্যের সাথে তুলনা করতেই পারেন। সূর্য স্নান, সাঁতার কাটা বা নৌকা নিয়ে এই সৈকত ঘুরে দেখার অভিজ্ঞতা বিমোহিত করবে যে কোনো পর্যটককে। ঘন বনের ভেতর দিয়ে উঁচু নিচু সরু রাস্তা বেয়ে সৈকতটিতে পৌঁছানোর অভিজ্ঞতাও রোমাঞ্চকর। লিসবনের কাছাকাছি এত সুন্দর বিচ আমার মনে হয় না আর নাই। লকডাউনের কারণে আমরা ঘরবন্দি থাকার পরে অনেক দিন পরে আমরা লিসবনের পাশে সিসিমব্রা বিচ এবং পাহাড় দুইটার সৌন্দর্য একসাথে উপভোগ করতে পেরে অনেক আনন্দিত। পাহাড় আর সাগরের সুন্দর দৃশ্য সিসিমব্রাতে আমরা এই প্রথমে এসে দেখলাম। সিসিমব্রা সমুদ্র সৈকতে ভ্রমণে এসেছি, আমাদের এত ভালো লেগেছে যে আসলে যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। বিধিনিষেধ উঠে যাওয়ায় স্বাভাবিক জীবনে ফেরায় প্রাণ ফিরেছে সিসিমব্রায়ও। গ্রীষ্মের ছুটি কাটাতে পর্যটক সমাগম বেড়েছে অঞ্চলটিতে। রাজধানী লিসবন থেকে খুব অল্প সময় নিয়েই পর্যটকরা ঘুরে যেতে পারেন নৈসর্গিক সৌন্দর্যের এই সমুদ্র সৈকতে। এছাড়া সবুজ অরণ্যে ঘেরা পাহাড়ের বুক চিরে রিবেইরো দো কাভালো সৈকতে পৌঁছানোর অভিজ্ঞতাও যে কোনো ভ্রমণকারীর ভ্রমণে নিঃসন্দেহে বাড়তি মাত্রা যোগ করবে। সিসিমব্রা থেকে তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পর্তুগাল। 26 সেপ্টেম্বর পর্তুগালে আসন্ন মিউনিসিপ্যাল নির্বাচনে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি থেকে লিসবনের অ্যাসেম্বলি সদস্য পদে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পর্তুগিজ নাগরিক রানা তসলিমউদ্দিন। রোববার লিসবনের বাংলাদেশ কমিউনিটির সঙ্গে এক মতবিনিময় সভায় প্রার্থী হিসেবে নিজের মনোনয়নের কথা জানান তিনি। 23 জুলাই লিসবনের মেয়র ডক্টর ফার্নান্দো মেদিনা লিসবন কামারা মিউনিসিপ্যালের সকল প্রার্থীর নাম ঘোষণা করেন। মতবিনিময় সভায় কমিউনিটির বিভিন্ন সমস্যা সমাধান, স্থানীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। বাংলাদেশ কমিউনিটিকে এগিয়ে নিতে রানা তসলিমউদ্দিনের পাশে থাকার আহ্বান জানান সভায় অংশ নেয়া প্রবাসীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বসে গেল পদ্মা সেতুর শেষ রোড স্ল্যাবও। দৃশ্যমান পুরো সড়ক পথ। অক্টোবরে পিচ ঢালাই। নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে পুরো সেতুর কাজ, আশা সেতুমন্ত্রীর। গণটিকা ক্যাম্পেইন আর নয়, ভ্যাকসিন দেয়া হবে নিবন্ধনের মাধ্যমেই। ফেব্রুয়ারির মধ্যেই 8 কোটি মানুষ পাবে টিকা। করোনার দাপট কমলেও রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত বাড়ছেই। এই ছিল প্রবাসীর সময়। সঙ্গে থাকুন সময়ের।